শিবপুর নামে একটি গ্রাম ছিল। এইখানে রাজু তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে আসে। রাজু এই কথা কিছু জানতো না যে এই গ্রামে এমন একটা অভিশাপ আছে। এখানে তার স্ত্রীর পেটে যে বাচ্চাটি জন্ম নিতে চলেছে তার উপর মৃত্যুর ছায়া ঘুরে বেড়াচ্ছে। রাজু শিবপুর গ্রামে একটি নতুন ঘর কেনে। তার স্ত্রী ৮ মাসের গর্ভবতী ছিল। একদিন রাজু বাজারে সবজি কিনতে যায়। সেখানে এক সবজি বিক্রেতা রাজুকে বলে, এই যে মশাই, আপনাকে তো এইখানে গ্রামে কোনোদিন দেখিনি, শুধু আপনার ব্যাপারে শুনেছি। তা আপনার নাম কি? আমার নাম রাজু। আমি এই গ্রামে নতুন এসেছি। আমি কি জানতে পারি আপনি আমার ব্যাপারে কি শুনেছেন? এই গ্রামে নতুন একজন এসেছে তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে। আসলে আমিও এই একই গ্রামের না, আর আমি না, এই গ্রামের বেশিরভাগ লোকই বাইরের গ্রামের, আর এখানকার মেয়েদের সাথে বিয়ে করে। তা এই রকমটা কেন, একটু বলবেন? না, 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 এসব আপনি বাদ দিন। আপনি সবজি নিতে এসেছেন, সবজি নিয়ে ঘরে যান। ভগবান করুন যাতে আপনার ছেলের একটা সন্তান হয়। ছেলে। রাজু সবজিওয়ালার কথা শুনে ভয় পেয়ে যায়, কিন্তু তার কথাকে গুরুত্ব না দিয়ে বাড়ি চলে যায়। কয়েক সপ্তাহ পর পূর্ণিমা একটা ছেলে সন্তানকে জন্ম দেয়। তার নাম রাখে কার্তিক। যেমনি রাজু তার স্ত্রীর কাছে আসে, দেখে যে পূর্ণিমা তার ছেলে কার্তিককে দেখে কাঁদছে। এই দেখে রাজু তার বউ পূর্ণিমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি কান্না করছো কেন? এ তো খুশির সময়, আমাদের একটা ছেলে সন্তান হয়েছে গো। চুপ করো, এইসব তোমার জন্য হয়েছে। আমাদের কার্তিক শুধু 9 দিনই বাঁচবে। কি সব বলছো তুমি? আমাকে আমাকে এই পাড়ার প্রতিবেশীরা বলল, যে ছেলে এই গ্রামে জন্ম নেয় তার 9 দিন পরে অদৃশ্য হয়ে যায়। এটা এই গ্রামের অভিশাপ। এই জন্যই গ্রামের যত লোক তারা সব বাইরের গ্রামে, তাদের সংখ্যা অনেক কম। এসব কি বলছো তুমি? হ্যাঁ, রাজু চিন্তায় পড়ে যায় আর তার বউ পূর্ণিমাকে সান্ত্বনা দেয়। ও বউ, তুমি চিন্তা করো না, আমি কার্তিককে কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু না। এই বলে রাজু বাজারের দিকে ছুটতে লাগে আর ওই সবজিওয়ালার কাছে যায় আর তাকে বলে, দাদা দাদা, আমাকে একটু সাহায্য করবেন? আপনাকে আমাকে অভিশাপের ব্যাপারে বলতে হবে। আমার ছেলে হয়েছে, আমি তাকে হারাতে চাই না। তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। কিছু সবজি চাইলে বলো, অভিশাপের গল্প আমি বেচি না দাদা। দেখুন দাদা, আপনাকে আমার সাহায্য করতে হবে। আপনার নাম কি? আমার নাম মনু। মনুদা, আমি এই অভিশাপ থেকে মুক্ত হতে চাই। তুমি শুধু আমাকে একটু অভিশাপের গল্পটা বলো। আচ্ছা ঠিক আছে, ওই গ্রামের বাইরে একটা সাধু বাবা আছে, ওনার কাছে নিয়ে যাব। আশা করছি তিনি তোমার সাহায্য করবেন। মনু তার সবজির ভ্যানটা বন্ধ করে দিয়ে রাজুকে জঙ্গলের দিকে নিয়ে যেতে লাগলো। সেখানে সাধু বাবা গভীর ধ্যানে মগ্ন ছিল। রাজু ও মনু সেখানে যাওয়ার পর সাধু বাবা তার চোখ খোলেন। এই মনু, আজ হঠাৎ আমার কাছে কিসের জন্য? আর তুই বন্ধুকে সাথে করে কেন এনেছিস? কোনো অসুবিধাতে পড়েছিস বলে মনে হচ্ছে। বাবা, এইটা আমার বন্ধু। এই গ্রামে গর্ভবতী স্ত্রীকে নিয়ে এসেছে। তার বউ পূর্ণিমা একটা ছেলে সন্তান জন্ম দিয়েছে বাবা। সাধু বাবা, আমি এই অভিশাপের ব্যাপারে একটু জানতে চাই। আমার ছেলেকে আমি বাঁচাতে চাই। আমার ছেলের জন্য আমি আমি সব কিছু করতে রাজি। আমি এই অভিশাপ মুক্ত করতে চাই। আমি তোর কষ্ট বুঝতে পারছি বাবা। আয়, আমার সামনে বস।
আমি এই অভিশাপের ঘটনাটা বলছি, যার জন্য এই অভিশাপ সৃষ্টি হয়েছে। কয়েক বছর আগে এক গর্ভবতী স্ত্রী এই গ্রামে এসেছিল। ওর স্বামী এই সময় পৃথিবী থেকে বিদায় নেয়। ও তখন 8 মাসের গর্ভবতী। তিনি শিবপুর গ্রামে এসে আশ্রয় নিয়েছিলেন এই ভেবে যে কোনো সমস্যায় পড়লে এই গ্রামের লোকেরা তাকে সাহায্য করবে। তার স্বামী কিছু বাঁচিয়ে রাখা টাকা থাকায় তার জীবনযাপন কোনো রকমে চলছিল। একদিন সে বাজারে সবজি কিনতে যাচ্ছিল, আর ওই গ্রামের জমিদার মশাইয়ের সঙ্গে ওর দেখা হয়। তাকে বলে, আরে বাবা, এই অবস্থায় বাজারের দিকে কেন যাচ্ছ? তো তোমার স্বামী কোথায়? সে তোমায় সাহায্য করে না নাকি? আমার স্বামী নেই, সে অনেক দিন আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি একাই থাকি। আমায় ক্ষমা করবে, বুঝতে পারিনি। যদি তোমার কোনো জিনিসের প্রয়োজন পড়ে তো আমাকে বলো, নিজের মনে করো আমাকে। আমি তো এই গ্রামের জমিদার নাকি। ঠিক আছে জমিদার মশাই। আচ্ছা, আমি যাই। আর আজ একটি ঘরের পাওনা বাকি আছে, তো ভালো লাগলে কবজা করে নেব। যাই। কি? আরে না না, আমি তো মজা করছি, যাই। গ্রামের লোভিদার ঠক, চোর লোভী। জমিদার ওই স্ত্রীকে ঘরের দিকে এগিয়ে যায়, আর জমিদার তার ঘরের দিকে ভালো করে তাকিয়ে দেখে। তার মনে মনে লোভ জন্মায়। জমিদার ওই ঘরটা অবৈধভাবে কবজা করে নেয়। ওই ঘরের ভেতর ঢুকে দেখে জমিদার তার ঘরের ভেতরে। আমি কিছু বুঝতে পারছি না, আপনি আমার ঘরে কি করছেন? এই কথাটা তো আমি তোমাকে বলতে চাই। তুমি এ ঘরে কি করছো? এটা আমার ঘর। আমার স্বামী মারা যাওয়ার আগে এটা আমাকে কিনে দিয়ে গেছে। কখন কিনেছিল? এই ঘর তো আমার। আমি এই ঘরে 2 বছর ধরে আছি। এই দেখো, আমার কাছে দলিল আছে। জমিদার নকল কাগজ বানিয়ে এনে তাকে দেখায়, আর ওই স্ত্রীর কাগজ খেয়ে ছিঁড়ে ফেলে দেয়। মহিলা সবকিছু বুঝতে পারছিল। সে জমিদারকে বলে, এই সব মিথ্যে। আপনি আমার সাথে এমন করতে পারেন না। আমি কোথায় যাব এই অবস্থায়? আমি আপনার কাছে হাত জোর করে বিনতি করছি, দয়া করে আপনি আমার সাথে এমনটা করবেন না। আমি কোথায় যাব এই অবস্থায়? আরে যেখানেই যাও সেটা আমি কিভাবে বলবো বলো তো? যাও যাও, আমার ঘর থেকে এখন যাও দেখি। ওই মহিলাকেও নিজের ঘর থেকে বের করে দেয়। কিছুদিন পর ওই মহিলা এক ছেলে সন্তানের জন্ম দেয়। 2 দিন ওই মহিলা একটা গোয়াল ঘরে দিন কাটায়। তারপর ক্রমেই খাবার না থাকায়, জল না থাকায় দুর্বল হয়ে পড়ে। সে গোটা গ্রামে বাড়ি বাড়ি ভিক্ষা চায়, কিন্তু বাসি খাবার ছাড়া গ্রামের লোকেরা তাকে কিচ্ছুটি দেয়নি। তার ছেলেকে জন্ম দেওয়ার পর 10 দিন কেটে যায়। সে ছেলে 10 দিন বাদে এত কিছুর ফলে অনাহারে অসুখে পড়ে। আমার সোনা, তুই চিন্তা করিস না। তোর শরীর অনেক খারাপ, তুই চিন্তা করিস না। তোর কাছে তোর মা আছে, তোর জন্য আমি সব করতে রাজি। ওই মহিলা সবার কাছে ভিক্ষা চাইতো, কিন্তু শিবপুর গ্রামের লোক তার কোনো সাহায্য করেনি। আর কয়েকদিন পর ওই বাচ্চা ছেলেটি মারা যায়। তখন সেই মহিলা গ্রামের মধ্যে চলে আসে আর পুরো গ্রামকে অভিশাপ দেয়। এই গ্রামের নাম শিবপুর, কিন্তু এই গ্রামের লোক আমার ছেলেটাকে মেরে ফেললো। আমি আজ অভিশাপ দিচ্ছি। এই গ্রামে যেদিন কোনো ছেলে সন্তান জন্ম নেবে, তার 10 দিন পরে আমার আত্মা তাকে নিয়ে চলে যাবে। আর এরপর থেকে যখনই এই গ্রামে কোনো ছেলে সন্তান জন্ম নেয়, 10 দিন পরে অদৃশ্য হয়ে যায়। তাই এইটার জন্য এই গ্রামে বিয়ে করার জন্য বাইরের গ্রাম থেকে ছেলে আসে। কিন্তু সাধু বাবা, এই অভিশাপ মুক্ত করার কোনো উপায় তো থাকবে? একটা উপায় আছে, কিন্তু সেটা তোর জন্য কঠিন হবে। আমি আমার ছেলের জন্য সব কিছু করতে রাজি আছি সাধু বাবা,
শুধু আমার ছেলের যেন কিছু না হয়। তোকে তোর ছেলেকে ভুলে যেতে হবে। তুই আর তোর ছেলেকে দেখতে পাবি না। তোকে তোর ছেলেকে ওই আত্মার হাতে তুলে দিতে হবে। এসব কি বলছেন বাবা? আম, এর থেকে তো ভালো আমার 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 প্রাণটা আপনি নিয়ে নিন। ওইটাই একমাত্র রাস্তা রাজু। তোর ছেলে তোর সাথে থাকবে না ঠিকই, কিন্তু যেখানে থাকবে ভালো থাকবে। এবার তোর ব্যাপার, তুই এসব করতে পারবি কিনা সেটা তোর উপর নির্ভর করছে রাজু। রাজু আর মনু সেখান থেকে বাড়ির দিকে রওনা দিল। রাস্তায় যেতে যেতে মনু রাজুকে জিজ্ঞেস করে, সত্যি কি তুমি তোমার ছেলেকে ওই আত্মার হাতে তুলে দেবে? হ্যাঁ? হ্যাঁ, আমি আমার ছেলে কার্তিককে সেই আত্মার হাতে তুলে দেব আর এই অভিশাপকে মুক্ত করে দেব। আমার যে কষ্টটা হচ্ছে এরপরে যেন আর কারণ না হয়। রাজু তার ঘরে চলে আসে এবং তার স্ত্রী পূর্ণিমাকে সব কিছু বলে। সে সব শুনে পূর্ণিমা ভয় পেয়ে যায়। না, আমি কোনো দিন এসব হতে দেব না। তুমি আমার ছেলেকে তুলে নিয়ে যেতে পারো না। আমি নিজেই এসব চাই না। আমাদের ছেলে দূরে চলে যাক। যদি আমি নিজে থেকে আমার ছেলেকে ওই আত্মার হাতে তুলে না দিই, তাহলে আমার কার্তিক 10 দিনের মধ্যে অদৃশ্য হয়ে যাবে গো, আর আমরা জানতেও পারবো না। পূর্ণিমা রাজুর কথায় রাজি হয়ে যায়। তার পরের দিন তারা একটি গাছের নিচে যায় আর মনুও তাদের সাথে যায়। রাজু কার্তিককে গাছের নিচে শুইয়ে দেয় আর বলে, হে মা, তুমিও তো একজন মা ছিলে, আর তোমার ছেলের কেউ সাহায্য করেনি। আমি তখন এইখানে ছিলাম না, তাই তোমার সাহায্য করতে পারিনি। কিন্তু আমি তোমার কষ্ট বুঝেছি। ছেলেকে হারাবার কষ্ট অনেক দায়ক। এর জন্য আমি আমার ছেলেকে তোমার হাতে তুলে দিলাম। ওর খেয়াল রেখো আমার কার্তিক। গাছের নিচে হঠাৎ একটা আলো আসে আর বাচ্চাটি অদৃশ্য হয়ে যায়। আমার কার্তিক, আমার ছেলে, ভালো থাকিস বাবা, ভালো থাকিস। মনুর চোখেও জল চলে আসে। কিছুক্ষণ পর তারা বাড়ির দিকে রওনা দেয়। ওদের সাথে মনু রাজুদের বাড়ি আসে। যেমনি রাজু ঘরের ভিতর প্রবেশ করে, দেখে যে তাদের ছেলে তাদের ঘরেই আছে আর ওই মহিলা ওই বাচ্চাটাকে নিয়ে বসে আছে। ওই মহিলা তাদের দিকে তাকিয়ে বলে, বাচ্চাকে হারাবার কষ্ট আমি বুঝি, আর তুমি আমার জন্য তোমার ছেলেকে বিসর্জন দিয়ে দিলে। আমি এই অভিশাপ এই গ্রামকে দিয়েছিলাম, কারণ এই গ্রামে কোনো ভালো মানুষ ছিল না যে মানুষের উপকার করে। আর আজ তুমি এই গ্রামের অনেক বড় সাহায্য করলে। এর জন্য অনেক ধন্যবাদ। আজ আমার আত্মা শান্তি পেল। তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ওই মহিলা ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। বাবা, আজ থেকে এই গ্রাম অভিশাপ মুক্ত হলো। হ্যাঁ, ওই মা অভিশাপ মুক্ত করে দিয়েছে। হ্যাঁ, আমি এই কথা পুরো গ্রামকে জানিয়ে দিয়ে আসছি। যাহি, অভিশাপ মুক্ত। মনু গিয়ে গ্রামের সবাইকে এই খুশির খবরটা বলে। আর এইদিকে রাজু আর পূর্ণিমা কার্তিককে জড়িয়ে অনেক খুশি হয়। বলে না, শেষ ভালো তো সব ভালো।